আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার রিভিউ শুরু করব। এটা হচ্ছে গ্রামারের অর্থোডন্টিক্স, কারেন্ট প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স, 6th এডিশন এর 18 নম্বর চ্যাপ্টার, নন এক্সট্রাকশন ট্রিটমেন্ট। প্রথমেই এখানে বলছে যে আসলে নন এক্সট্রাকশন ট্রিটমেন্ট বা এক্সট্রাকশন ট্রিটমেন্টের মধ্যে কোনো সুপারিয়রিটি নেই। যে পেশেন্টের যে ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন তার উপর ডিপেন্ড করে আমাদের সেই ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। এই যে নন এক্সট্রাকশন ট্রিটমেন্ট করলে যে সুপিরিয়র হয়ে যাবে বা এক্সট্রাকশন ট্রিটমেন্ট করলে যে সেটা সুপিরিয়র হয়ে যাবে এমন কোনো বিষয় নেই। হ্যাঁ, নন এক্সট্রাকশন ট্রিটমেন্টের জন্য সেটলিং অ্যাপ্রোচটাকে তারা ডিসকাশন করেছে। সেটলিং অ্যাপ্রোচের আসলে দুটা ফেজ থাকে। ফার্স্ট ফেজ হচ্ছে ইনিশিয়াল স্পেস গেইনিং ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ হচ্ছে এ ফাইনাল স্পেস ইউটিলাইজেশন ফেজ। Societal and transverse correction and major tooth movements were accomplished in the first phase, and full bracketing and final detailing were achieved in the second phase. এই ফেজটা সাধারণত ক্লাস 1, ক্লাস 2 ম্যালোক্লুশন উইথ আপার অ্যান্ড লোয়ার ক্রাউডিং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সবথেকে বেশি উপযোগী। পেশেন্টরা যদি গ্রোয়িং হয় এবং লেট মিক্স ডেন্টিশন ফেজে থাকে জাস্ট রাইট বিফোর দ্য এক্সফোলিয়েশন অফ সেকেন্ড ডিসিডিয়াস মোলার্স, তাহলে তারা কিছু বেশি অ্যাডভান্টেজ পায়। সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে দ্য লিওয়ে অর ই স্পেস ইজ স্টিল অ্যাভেলেবল, ফেসিয়াল গ্রোথ ইজ অ্যাট ইটস পিক, বিকজ গুড কোঅপারেশন ইজ অ্যান এসেন্সিয়াল ফ্যাক্টর, মোর ক্যান বি অবটেন্ড বিফোর দ্য পেশেন্ট বিকামস সোশ্যালি অ্যান্ড একাডেমিক্যালি অ্যাক্টিভ। সাধারণত এই ট্রিটমেন্টটা শেষ হতে 18 থেকে 30 মাস সময় লাগতে পারে। এটা স্কেলেটাল ম্যাচুরিটি এবং অন্যান্য বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, তাই না? এটা চিলড্রেন এবং অ্যাডাল্টস দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য এই ট্রিটমেন্টগুলো। Gaining space in upper and lower arch is the key phase of any non-extraction treatment because crowding is very often found. The objectives of this initial part are correction of molar inclination, rotation, and crossbite, overcorrection of molar relationships, and generalized spacing in both upper and lower arch. নন এক্সট্রাকশন ট্রিটমেন্টে সাধারণত প্রধান যেই ফোকাসটা থাকে সেটা হচ্ছে আমাদের স্পেস গেইন করতে হবে, এবং স্পেস গেইনের জন্য সাধারণত 10টা ওয়েস থাকে। কী কী সেগুলো হচ্ছে: এক, ডিস্টোলেটারাল রোটেশন অফ মিসিয়ালি রোটেটেড অ্যান্ড কনস্ট্রিক্টেড আপার মোলার্স ফাউন্ড ইন মোস্ট অফ ক্লাস 1, ক্লাস 2 ম্যালোক্লুশন উইথ ক্রাউডিং। সেকেন্ড, distalization of upper molar in both class 1, class 2 malocclusion. 3. Distal and buccal uprighting of lower molars as leveling of the curve of SP occurs. 4. Distal rotation of ovoid premolars. 5. Maintenance of the leeway space. 6. Modification of the arch width. 7. Modification of the arch form. An initial constricted tapered arch form needs to be changed in the same way of rotated tooth needs to be corrected. 8. Selective stripping on trapezoid teeth or teeth with interproximal filling or teeth with abnormal anatomy. In these cases, the Bolton ratio must be carefully evaluated. 9. Incisor repositioning depending on periodontal, aesthetic, skeletal, and dental features of the patient. 10. Extraction of the teeth, the last option. এই 10টা উপায় আমরা সাধারণত স্পেস গেইন করতে পারি। তাহলে কি কি? একটা হচ্ছে ডিস্টোলেটারাল রোটেশন অফ মেসিলি রোটেটেড কনস্ট্রিক্টেড আপার মোলার, ডিস্টালাইজেশন অফ আপার মোলার, ডিস্টাল অ্যান্ড বাক্কাল আপরাইটিং অফ লোয়ার মোলার্স, ডিস্টাল রোটেশন অফ ওভয়েড প্রিমোলার্স, মেইনটেনেন্স অফ দ্য লিওয়ে স্পেস, মডিফিকেশন অফ দ্য আর্চ উইথ, মডিফিকেশন অফ দ্য আর্চ ফর্ম, সিলেক্টিভ স্ট্রিপিং অফ ট্রাপিজয়েড টিথ, incisor repositioning, এবং হচ্ছে extraction of the teeth. Phase sequence. The most commonly used treatment sequence in the space gaining phase was as follows. Upper arch কি করা যায়? Crossbite correction as well as rotation, distalization, and torque of the upper molar with one or more palatal bars, molar distalization, creation of a super class 1 molar relationship, molar anchorage to allow spontaneous distal drift of premolars and canines. Lower arch কি করা যাবে? Insertion of a lip bumper on the first or second lower molars, achievement of an upright and rotated position of lower molars, constant reactivation of lip bumper to permit spontaneous lateral dental alveolar growth and leveling of curve of SP,
Use of class T elastics from overcorrected upper molars or canine hooks on lip bumper to enhance uprighting force on lower molars. The most commonly used treatment sequence in the space utilization phase are as follows. আপার আর্চে কি করা যায় যদি আমরা মোস্ট কমনলি ট্রিটমেন্ট সিকোয়েন্স আপার আর্চ ক্রিয়েশন অফ এ পোস্টেরিয়র অ্যাঙ্করেজ ইউনিট leveling and alignment of upper arch, closure of residual spaces, detailing of arch and occlusion. আর লোয়ার আর্চে কি করা যায় কারেকশন অফ রোটেশন অ্যান্ড ডেন্টাল মেল পজিশনস, কমপ্লিট লেভেলিং অফ কার্ভ স্পি, ক্লোজার অফ রেসিডুয়াল স্পেস, ডিটেইলিং অফ দ্য আর্চ অ্যান্ড অক্লুশন। এগুলো হচ্ছে আমাদের ফেস সিকোয়েন্স নন এক্সট্রাকশন ট্রিটমেন্টের ক্ষেত্রে। কারণ ফেস সিকোয়েন্সের ফার্স্ট পার্ট স্পেস গেইনিং ফেস। স্পেস গেইনিং স্পেসে কী করা যায় সাধারণত আপার আর্চে কী করা যায় কীভাবে আমরা স্পেস গেইন করতে পারি প্যারাটাল বার ইউজ করতে পারি আমরা। কোন কোন ক্ষেত্রে প্যারাটাল বার ইউজ করা যায় প্যারাটাল বার্স ক্যান বি ইউজড ফর দ্য ফলোয়িং পারপাসেস ডিস্টালাইজেশন, রোটেশন, এক্সপানশন অর কনস্ট্রিকশন, ভার্টিক্যাল কন্ট্রোল, টর্ক, অ্যাঙ্করেজ। তো প্যারাটাল বারে আমরা কি কি করতে পারি একটা হচ্ছে ডিস্টালাইজেশন করতে পারি, রোটেশন করতে পারি, এক্সপানশন ও কনস্ট্রিকশন করতে পারি, ভার্টিক্যাল কন্ট্রোল মেনটেন করতে পারি, টর্ক কন্ট্রোল করতে পারি, অ্যাঙ্করেজ ইনক্রিজ করতে পারি। ডিস্টালাইজেশন is only a unilaterally activation of the parietal bar. It can use distillation করতে হলে আমরা সাধারণত দুটো একসাথে ডিস্টিলেশন করা যায় না, একবারে কি করতে হয় একসাথে এক সাইডে ডিস্টিলেশন করে তারপর সেটাকে ফিক্স করে তারপর আরেক সাইডে ডিস্টিলেশন করতে হয়। তারপর রোটেশন কন্ট্রোল করা যায়, এক্সপানশন আর কনস্ট্রিকশন কন্ট্রোল করা যায়, ভার্টিক্যাল কন্ট্রোল ইনক্লুশন করানো যায়, তারপর হচ্ছে টর্ক কন্ট্রোল করা যায়, অ্যাঙ্করেজ কন্ট্রোল করা যায়। সাধারণত এই ধরনের কাজগুলোর জন্য এক্সট্রাওরাল ফোর্সটা অনেক সময় দরকার হতে পারে। এক্সট্রাওরাল ফোর্স মানে আমরা হচ্ছে হেড গিয়ার থেকে আমরা এক্সট্রাওরাল ফোর্সটা ম্যানেজ করতে পারি। এখন এক্সট্রাওরাল ফোর্সটা আমরা কীভাবে ম্যানেজ করতে পারি একটা হচ্ছে হেড গিয়ার থেকে ম্যানেজ করতে পারি, তারপর হচ্ছে আমরা রিমুভেবল ডিস্টিলাইজিং প্লেট ইউজ করতে পারি, আর লোয়ার আর্চের ক্ষেত্রে আমরা লিপ বাম্পার ইউজ করতে পারি। লিপ বাম্পার গুলো কি কি কাজে ইউজ হয় সাধারণত মোলার অ্যাঙ্করেজ, থেরাপি অফ হ্যাবিটস এই দুটা কাজে, আর স্পেস গেইনিং দ্য লোয়ার আর্চ এই তিনটা কাজে সাধারণত লিপ বাম্পারগুলো ইউজ হয়ে থাকে। লিপ বাম্পারে আমরা সাধারণত দুটা লুপ ইউজ করি কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে দুটা লুপের জায়গায় চারটা লুপও দেওয়া যায়, স্পেশালি ট্রান্সভার্স পজিশনটাকে কন্ট্রোল করার জন্য চারটা লুপ ইউজ করা যায়। এখন লিপ বাম্পারের পজিশন কোথায় কি কি হবে সাধারণত আমরা ইনসিজাল এজ বরাবর লিপ বাম্পার ফিট করতে পারি, মিডল থার্ড বরাবর ফিট করতে পারি, জিঞ্জিভাল থার্ড বরাবর ফিট করতে পারি। ইনসিজাল এজে যদি ফিট করি তাহলে সেটা কি করবে আপরাইট মেসিয়ালি ইনসিজাল ফেজ অফ ট্রিটমেন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ অফ ট্রিটমেন্টে ইউজ করা যাবে। আপরাইট মেসিয়ালি ইনক্লাইন্ড মোলার বিকজ অফ দ্য লিপ টেন্ডস টু লিফট দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বাম্পার ক্রিয়েটিং এ লং লিভার ইফেক্ট অন দ্য মোলার্স। তাহলে এটা কি করবে সাধারণত আপরাইট মেসিয়ালি ইনক্লাইন্ড মোলারগুলোকে আপরাইট করবে। মিডল থার্ডে যদি আমরা ইউজ করি তাহলে এটা শিল্ডিং ইফেক্টটা বেশি হবে। আর ইনসাইজার এটা সাধারণত ইনসাইজারগুলোকে লেবিয়ালি মুভ করবে বেশি। আর জিঞ্জাইভাল লেভেলে যদি আমরা ফিট করি when the orthodontist does not want to alter the equilibrium between centripetal or centrifugal force because the incisors are still under the lower lip action, they maintain their position. The lip bumper must keep very close to the incisors. যদি আমরা কোনো কারণে যদি ইনসাইজারের পজিশন চেঞ্জ করতে না চাই, লিপের প্রেশারটাকে এক্স্যাক্টলি ইনসাইজারে যেভাবে পড়তো সেভাবে ফেলতে চাই, বা সেন্ট্রিকুলেশন বা অন্য কোনো বিষয়গুলোকে না চেঞ্জ করতে চাই, শুধুমাত্র মোলারটাকে ডিস্টালাইজেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিপ বাম্পারটাকে জিঞ্জাইভালি সেট করতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্লাস 1 ফেস ক্রিয়েশন ফেজটা গেল। তারপর হচ্ছে ফেজ 2 সেটা হচ্ছে স্পেস ইউটিলাইজেশন ফেজ।
স্পেস ইউটিলাইজেশন ফেজে আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্ন পেশেন্টের যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলোকে রিডাকশন করতে হবে। রিডাকশন অফ পেশেন্ট কমপ্লায়েন্স, ইনক্রিজ অফ অ্যান্টেরিয়র অ্যাঙ্করেজ, রিডাকশন অফ মোলার রেজিস্ট্যান্স টু ডিসলাইজিং ফোর্স, ইমপ্রুভমেন্ট অফ দ্য আর্চওয়্যার ব্র্যাকেট ইন্টারাকশন। রিডাকশন অফ পেশেন্টস কমপ্লায়েন্স, পেশেন্টস কমপ্লায়েন্স রিডাকশন করার জন্য the sequence of treatment has gradually changed in the following ways: crossbite correction as well as rotation, distalization and torque of upper molar with one or more palatal bars, molar distalization with modified pendulum appliance, creation of upper class 1 molar relationships, molar anchorage and control with palatal bar with a biscuit like acrylic buttons to upright include molar and allow spontaneous distal drift of premolar and canine. Increase the anterior anchorage. প্রথমে কি করতে হবে আমাদের, ফেজ 2 বা স্পেস ইউটিলাইজেশন ফেজের ক্ষেত্রে পেশেন্টের কমপ্লায়েন্সটাকে রিডাকশন করতে হবে যেন আমরা এই কাজগুলো কমপ্লিট করতে পারি। তারপর হচ্ছে ইনসাইজ অ্যান্টেরিয়র অ্যাঙ্করেজকে ইনক্রিজ করতে হবে, কারণ পোস্টেরিয়র টিটকে ডিসলোকেশন করার জন্য সাথে সাথে অ্যান্টেরিয়র টিটগুলো সামনের দিকে চলে আসবে। সো ক্লাস 2 আরও বেশি ক্লাস 2 হবে, সেক্ষেত্রে স্কেলেটাল অ্যাঙ্করেজ আমাদের ইউজ করতে হবে, রিইনফোর্স অ্যাঙ্করেজ রাখতে হবে। রিডাকশন অফ মোলার রেজিস্ট্যান্স টু ডিস্টালাইজিং ফোর্স, সাধারণত মোলারটা যেন তাড়াতাড়ি ডিস্টাল করে, পোস্টেরিয়র যেন ডিস্টালাইজেশন তাড়াতাড়ি হয়, সেই ক্ষেত্রে আমাদের ওই কর্টিকোটমি বা হচ্ছে সার্জিক্যাল ইনসাল্ট এর হেল্প নিতে হবে। কর্টিকোটমি করতে পারি আমরা এইসব ক্ষেত্রে, ভালো রেজাল্ট দেবে, তাড়াতাড়ি টুথগুলো ডিস্টালাইজেশন হবে। আর কি করতে পারি, কর্টিকোটমি and then improved of appliance efficacy। কীভাবে আমরা অ্যাপ্লায়েন্স এফিকেসি বাড়াবো সেটা হচ্ছে সেলফ লাইগেটিং ওয়্যারসগুলো আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের কমপ্লায়েন্সটা ভালো হয়, অ্যাপ্লায়েন্স এফিকেসিটাও বাড়ে। তো আমাদের চ্যাপ্টার আমরা মোটামুটি রকমভাবে শেষ করে ফেলেছি। এখন আবার রিভিউ একটু সামারি করি, আমরা কী কী পড়লাম, কি শিখতে পারলাম। সেটা হচ্ছে নন এক্সট্রাকশন ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত কোনো সুপিরিয়রিটি নাই। একটা হচ্ছে নন এক্সট্রাকশন অ্যাপ্রোচটা সাধারণত সেটলিং অ্যাপ্রোচে করা হয়। এটা দুটা ফেজ থাকে, একটা ইনিশিয়াল স্পেস গেইনিং ফেজ আর একটা হচ্ছে ফাইনাল স্পেস ইউটিলাইজেশন ফেজ। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বা গ্রোয়িং স্টেজে এই ট্রিটমেন্টটা ভালো কাজে দেয়। ক্লাস 1 এবং ক্লাস 2 মাইল্ড ক্রাউডিং কেসে এই ট্রিটমেন্টটা ইন্ডিকেটেড। গ্রোয়িং স্টেজে এই ট্রিটমেন্টটা দরকার হয়, কারণ সবচেয়ে বেশি ভালো কাজ করে, কারণ হচ্ছে সেখানে কিছু লিওয়ে স্পেস থাকে, ফেসিয়াল গ্রোথ পিকে থাকে, গুড কোঅপারেশন থাকে। হ্যাঁ, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ভালো বা গ্রোয়িং স্টেজে ভালো কাজ করলেও এটা সাধারণত বড়দের ক্ষেত্রে ইউজ করা যায়। তারপর হচ্ছে যে স্পেস গেইনিংয়ের জন্য আমরা 10টা প্রসেস ইউটিলাইজ করতে পারি, তাই না। ফেজ 1 গেইনিং স্পেসের ক্ষেত্রে আমরা আপার আর্চে সাধারণত প্যারাটাল বার ইউজ করতে পারি, আমরা হচ্ছে ডিস্টালাইজেশন ইউজ করতে পারি, আমরা রোটেশন ইউজ করতে পারি, আমরা এক্সপানশন অফ কনস্ট্রিকশন ইউজ করতে পারি, ভার্টিক্যাল কনস্ট্রিকশন বা ইনক্লুশন ইউজ করতে পারি, তারপর টর্ক কন্ট্রোল করতে পারি, অ্যাঙ্করেজ কন্ট্রোল করতে পারি। এগুলো সব কিছু আমরা প্যারাটাল বার দিয়ে করতে পারি। সাধারণত স্পেস গেইনিংয়ের জন্য আমাদের এক্সট্রা ওরাল ফোর্সের দরকার হয়। এক্সট্রা ওরাল ফোর্সগুলো আমরা আমরা হেড গিয়ারের মাধ্যমে, রিমুভেবল ডিসলাইজিং প্লেটের মাধ্যমে আমরা রিইনফোর্সড অ্যাঙ্করেজ দিতে পারি। আরেকটাকে লোয়ার আর্চে আমরা লিপ বাম্পার ইউজ করে সেই রিইনফোর্সড অ্যাঙ্করেজ আমরা প্রোভাইড করতে পারি। এবং স্পেস ইউটিলাইজেশনের ক্ষেত্রে সাধারণত 4টা প্রসেস দরকার হয়। একটা হচ্ছে রিডাকশন অফ পেশেন্টস কমপ্লায়েন্স, তারপর হচ্ছে ইনক্রিজ দ্য অ্যান্টেরিয়র অ্যাঙ্করেজ, রিডাকশন অফ মোলার রেজিস্ট্যান্স টু ডিসলাইজিং ফোর্স and improvement of the archway bracket interaction. Reduction of patients কমপ্লায়েন্সটাকে আমরা ইউজ করতে পারি সাধারণত ফিক্সড অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করে, হেড গিয়ারটাকে বাদ দিয়ে আমরা অ্যান্টেরিয়র অ্যাঙ্করেজটাকে ইমপ্রুভ করতে পারি। সাধারণত এক্সট্রা ওরাল ফোর্সটা ইউজ করে আমরা মোলার রেজিস্ট্যান্সটাকে ডিক্রিজ করতে পারি কর্টিকোটমি বা সার্জিক্যাল ইনসাল্টের মাধ্যমে। আর হচ্ছে আমরা ওয়্যার এবং ব্র্যাকেটের ইন্টারাকশনটাকে বৃদ্ধি করতে পারি সাধারণত সেলফ লাইগেটিং ব্র্যাকেট ইউজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আশা করি আপনারা চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পেরেছেন। এখন বই থেকে সামান্য একটু দেখে নিলেই আশা করি আপনাদের জন্য পড়াটা অনেক বেশি ইজি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।